আমাদের জীবনে আমরা সবাই কিন্তু এমন কিছু বোঝা বয়ে বেড়ায় যা আমাদের সামনের দিকে এগোতে দেয় না। আচ্ছা, কি হবে যদি সেই ভারী বোঝাটা নামিয়ে রাখার শিল্পটা আমরা একটু শিখে নিতে পারি? আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই পথটাই খুঁজে বের করার চেষ্টা করব। কখনো কি এমন মনে হয়েছে যে অতীতের সব ভুল, ভবিষ্যতের হাজারো চিন্তা আর বর্তমানের চাপ সবকিছু মিলিয়ে মিশে যেন কাঁধের উপর চেপে বসেছে? যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে জেনে রাখুন, এই অনুভূতিটা কিন্তু শুধু আপনার একার নয়। আমরা আসলে প্রায়ই ভুলে যাই যে সত্যিকারের শান্তি কোনো কিছু আঁকড়ে ধরে রাখায় নেই, বরং ছেড়ে দেওয়ার মধ্যেই লুকিয়ে থাকে। একবার ভাবুন তো, আপনার পিছে যেন একটা অদৃশ্য ব্যাগ ঝোলানো আছে, আর সেখানে প্রত্যেকটা কষ্ট, প্রত্যেকটা না বলা কথা এক একটা ইটের মতো করে জমা হচ্ছে। এই ইটগুলোই হলো ইমোশনাল ব্যাগেজ। আর আমরা না বুঝেই এই ভারী বোঝাটা নিয়ে চলি, যা আমাদের প্রত্যেকটা সিদ্ধান্ত আর সম্পর্কের ওপর একটা ছায়া ফেলে। আমাদের প্রথম আর সবচেয়ে পরিচিত বোঝাটা হলো অতিরিক্ত চিন্তা করা। দেখুন, এটা কিন্তু কোনো চারিত্রিক দুর্বলতা নয়, এটা আসলে একটা অভ্যাস। আর সবচেয়ে ভালো খবরটা কি জানেন? যে কোনো অভ্যাসে কিন্তু বদলে ফেলা সম্ভব। চলুন দেখি কিভাবে। এই কথাটা কিন্তু একদম সত্যি। অতিরিক্ত চিন্তা করাটা একটা শান্ত একটা পুকুরে একের পর এক ঢিল ছোড়ার মতো। শুরুতে হয়তো ঢেউগুলো ছোট থাকে, কিন্তু একটা সময় পর পুরো পুকুরটাই তোলপাড় হয়ে যায়। আমাদের মনটাও, জানেন, ঠিক এভাবেই একটু একটু করে তার শান্তি হারিয়ে ফেলে। এর পেছনে কিন্তু একটা সায়েন্টিফিক কারণও আছে। আমাদের মস্তিষ্ক আসলে তৈরি হয়েছে বিপদ থেকে বাঁচার জন্য, সবসময় সুখী থাকার জন্য নয়। আর ঠিক এই কারণেই 10টা ভালো কথার চেয়ে একটা খারাপ কথা বা সমালোচনা আমাদের মনে অনেক বেশি দাগ কাটে। আগে হয়তো বাঘের ভয় ছিল, আর এখন সেই জায়গাটা নিয়েছে ব্যর্থতার ভয়। এই অতিরিক্ত চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্য থট ডাম্প নামের এই কৌশলটা কিন্তু দারুণ কাজের। এর উদ্দেশ্য কিন্তু সমস্যার সমাধান করা নয়, এর আসল উদ্দেশ্য হল মাথা থেকে অপ্রয়োজনীয় চিন্তাগুলোকে শুধু বের করে দেয়া। ঠিক যেমন আমরা ফোনের ব্যাকগ্রাউন্ড অ্যাপস বন্ধ করে দিলে ফোনটা ফাস্ট হয়ে যায়, আমাদের মনটাও ঠিক সেভাবেই হালকা আর দ্রুত হয়ে ওঠে। আচ্ছা, এবার আসি আমাদের দ্বিতীয় বোঝাটার কথায়। আমাদের সবার ভেতরেই কি এমন একজন বাস করে যে সারাক্ষণ আমাদের বিচার করে চলেছে? হ্যাঁ, সেই কণ্ঠটাই হলো আমাদের ভেতরের সমালোচক। একবার একটু ভেবে দেখুন তো, সারাদিনে আমরা কার সাথে সবচেয়ে বেশি কথা বলি? নিজের সাথেই তো, তাই না? কিন্তু সেই কথাগুলো কি একজন বন্ধুর মতো হয়, নাকি একজন বিচারকের মতো? আমাদের ভেতরের এই কথাবার্তাই কিন্তু আমাদের বাইরের দুনিয়াটাকে গড়ে তোলে। এখানে দেখুন, দুটো পথের মধ্যে পার্থক্যটা কতখানি। একটা পথ হলো নিজেকে শুধু দোষ দেওয়া, আর অন্য পথটা হলো শেখার সুযোগ খোঁজা। আমি কেন এটা বললাম, এই চিন্তাটা না করে যদি আমরা ভাবি, আচ্ছা, এখান থেকে আমি কি শিখতে পারি, তাহলে দেখবেন আত্মসমালোচনা ধীরে ধীরে আত্ম-উন্নতিতে বদলে যাচ্ছে। এই কৌশলটা শুনতে হয়তো একটু মজার লাগছে, কিন্তু এটা কিন্তু সাংঘাতিক কাজের। যখন আমরা আমাদের ভেতরের সমালোচককে একটা আলাদা নাম দিয়ে দিই, তখন আমরা বুঝতে পারি যে এই কণ্ঠটা আমি নই, এটা আমার একটা চিন্তার অভ্যাস মাত্র। আর অভ্যাস তো চাইলেই বদলানো যায়, তাই না? এবার একটু তাকানো যাক আমাদের তৃতীয় বোঝাটার দিকে, আর সেটা হলো আমাদের অতীত। অতীতের যে ক্ষতগুলো শুকায়নি, সেগুলো প্রায়ই আমাদের বর্তমানের পায়ে শেকলের মতো জড়িয়ে থাকে, আর আমাদের সামনে এগোতে দেয় না। দেখুন, অপরাধবোধ আর লজ্জার মধ্যে কিন্তু একটা বড় পার্থক্য আছে। অপরাধবোধ বলে আমি একটা ভুল কাজ করেছি, কিন্তু লজ্জা বলে আমি নিজেই একটা ভুল মানুষ। অপরাধবোধ আমাদের ভুলটা শুধরে নেওয়ার সুযোগ দেয়, কিন্তু লজ্জা আমাদের আত্মবিশ্বাসের একেবারে গোড়ায় আঘাত করে। এই কথাটা আমাদের সবার মনে রাখা খুব দরকার। আমাদের অতীত আমাদের পরিচয় নয়। ঝড়ে একটা গাছ হয়তো পড়ে যায়, কিন্তু যখন আবার দাঁড়ায় তখন আরও শক্তিশালী হয়ে ওঠে। আমাদের অতীতের কষ্টগুলো ঠিক তেমনি, আমাদের টিকে থাকার আর সহনশীলতার প্রমাণ। এই ইমোশনাল ইনভেন্টরি হল নিজের ভেতরের জমানো জঞ্জাল পরিষ্কার করার একটা দারুণ উপায়। প্রথমে নিজেকে প্রশ্ন করুন, তারপর কোনো রকম বিচার না করে যা মনে আসে লিখে ফেলুন। আর সবশেষে যে কথাগুলো কখনো বলা হয়নি সেগুলোকে মুক্তি দিন। কারণ মনে রাখবেন, যা প্রকাশ করা যায় না তা থেকে আসলে মুক্তিও পাওয়া যায় না। বেশ, আমরা তো সমস্যাগুলো চিনলাম। এবার চলুন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে যাওয়া যাক, সমাধান। কিভাবে আমরা এই সব ভারী বোঝা নামিয়ে রেখে একটু হালকা হতে পারি? চলুন ছেড়ে দেওয়ার এই অসাধারণ শিল্পটা শিখে নিই। আমরা অনেকেই ভাবি ক্ষমা করা মানে অন্যের ভুলকে মেনে নেওয়া। আসলে তা নয়। ক্ষমা করা হলো নিজের জন্য দেওয়া সেরা একটি উপহার। এর আসল মানে হলো তোমার করা ভুলের বোঝাটা আমি আর বয়ে বেড়াতে রাজি নই। এটা নিজের মানসিক শান্তিকে ফিরিয়ে আনার প্রথম এবং সবচেয়ে জরুরি ধাপ। ছেড়ে দেওয়ার একদম গোড়ার কথা হলো
এটা মেনে নেওয়া যে জীবনের সবকিছু আমাদের নিয়ন্ত্রণে থাকে না। নদীর স্রোতের উল্টো দিকে সাঁতার কাটার চেষ্টা করলে কি হয়? শুধু শক্তি নষ্ট হয়। কিন্তু যদি স্রোতের সাথে গা ভাসিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু সহজেই লক্ষ্যে পৌঁছানো যায়। জীবনও ঠিক এমনই। জাপানে কিনচুগি নামে একটা শিল্প আছে, যেখানে ভাঙা পাত্রকে সোনা দিয়ে জোড়া লাগানো হয়। আমাদের জীবনের ভাঙা অংশগুলোও কিন্তু আমাদের দুর্বলতা নয়, বরং সেগুলো আমাদের অভিজ্ঞতার সোনালি চিহ্ন। আমাদের লক্ষ্য নিখুঁত হওয়া নয়, বরং প্রতিদিন একটু একটু করে ভালো হওয়া। প্রত্যেকটা ভুল আসলে এটাই প্রমাণ করে যে আমরা চেষ্টা ছাড়িনি। আমরা প্রায় সবকিছু পরিষ্কারভাবে জানার জন্য সঠিক সময়ের জন্য অপেক্ষা করি, কিন্তু সত্যিটা হলো স্বচ্ছটা কাজ শুরু করার পরেই আসে, আগে নয়। তাই দ্বিধা না করে ছোট্ট একটা পদক্ষেপ নিয়ে দেখুন, যাত্রার ওপর বিশ্বাস রাখুন, দেখবেন পথই আপনাকে পথ দেখাবে। শেষ পর্যন্ত মনে রাখবেন, ছেড়ে দেওয়া মানে কিন্তু হেরে যাওয়া নয়। ছেড়ে দেওয়া মানে হল সব অপ্রয়োজনীয় বোঝা নামিয়ে রেখে নিজের আসল সত্তাটাকে খুঁজে পাওয়া। ঠিক যেমন আকাশ থেকে মেঘ সরে গেলে ঝলমলে সূর্যটা আবার দেখা যায়। এই আলোচনা শেষ করার আগে নিজেকে শুধু একটা প্রশ্ন করুন, আজ এমন কোন ছোট বা বড় বোঝাটি আপনি নিজের কাঁধ থেকে নামিয়ে রাখতে চান, যা আপনাকে এক বিন্দু হলেও হালকা করতে পারে? উত্তরটা কিন্তু আপনার ভেতরেই আছে।